ইশরাকের সাথে ভালোবাসা শব্দটা বড্ড বেমানান হে ভাইয়া। ভালোবাসতে গেলে একটা মনের দরকার হয়, একটা পবিত্র মন, যেটা ওর নেই। ভালোবাসতে গেলে আগে তোমার হৃদয়ের নম্রতা থাকতে হয়, সেটাও ওর মাঝে নেই। ও শুধু মোক্ষম সময়ের অপেক্ষায় আছে। ও বিয়ে করতে চাইছে, তার কারণ ঠিক যেমন এই দীর্ঘ সময় ধরে অপমান সহ্য করছে, ঠিক তেমন একটা দীর্ঘ সময় নিয়েও নিজের অপমানের বদলা নেবে। এতটা নিশ্চিতভাবে কি করে বলছো ভাই? বেশ কৌতূহল নিয়ে প্রশ্নটা করল নির্ভীক। তিশান স্মিত হেসে বলল, মেয়ে নিয়ে ওর চিন্তাভাবনা অত্যন্ত জঘন্য। মেয়েদের দিকে ওর দৃষ্টিতে থাকে শুধু কামুকতা। মেয়ে মানে ও একটা কথাই বোঝে, সেটা হলো ওর চাহিদা মেটানো। এমন নোংরা মস্তিষ্কের একটা কিকের থেকে তোমরা আর কি আশা করছো নির্ভীক? কি ভাবছো সত্যি বদলে গেছে ও? বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে, মেয়েটাকে নিজের বউয়ের সম্মান দেবে, একে বলে আকাশ কুসুম চিন্তা। ইশরাককে আমার থেকে বেশি ভালো করে আর কেউ চেনে না। ওর এই নোংরা চিন্তা ভাবনার জন্যই তো আমার সাথে সেই ঝামেলাটা হয়েছিল, যার জন্য আজ আমার জীবনের এই অবস্থা। যাই হোক বকুল, তুমি তোমার বন্ধুকে সাবধানে থাকতে বলো, আর কলেজে কোনো ঝামেলা করলে আমাদেরকে জানিও। ওদের আলোচনার মাঝেই সেখানে উষা আর কাশিয়া এলো। এমন অসময়ে অনাকাঙ্ক্ষিতভাবে দুজনকে দেখে উৎসব বিস্মিত ভরা কণ্ঠে বলল। তোরা দুজন এখানে কিভাবে টপকালি? কাশিয়া বিরক্তি মাখা কণ্ঠে বলল, টপকাতে যাব কেন? বাড়ি ফিরছিলাম, আপনাকে রাস্তায় বসে থাকতে দেখে উষা চিৎ করে নামালো। নির্ভীক বাদে বাকিরা উষাকে চিনলেও কাশিয়াকে কেউই চেনে না। তিশান কাশিয়াকে দেখিয়ে উৎসবকে বলল। ভাইয়া, দ্বিতীয় রমণীটা কে? উৎসব হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, ভাই, ও হলো কাশফুল, নির্ভয়ের ছাত্রী, আর আমার ফুপির ঠিক করা আমার জন্য পাত্রী। উৎসবের কথা শুনে কাশিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবেন না। কিসের আপনার পাচ্ছি আমি? রোদের মধ্যে বসে কি মাথার স্ক্রুগুলো ঢিলে হয়ে গেছে নাকি? আহা কাশফুল, রাগ করছো কেন? আর আমি না তোমার ভবিষ্যৎ জামাই? বিয়ের আগে এমন ব্যবহার করলে কিন্তু আমি বিয়ে করবো না তোমায়। আপনি আবার বিয়ে করতে এলে না, ছাটা মেরে বের করে দিব। আর খবরদার, যদি আর একবার আমায় কাশফুল ডেকেছেন তো, অশুভ একটা। দুজনের ঝগড়া দেখে পাশে বসা বকুল বলে উঠল, ও মা, মুখে বলছো পাত্রী না, আবার ঝগড়া তো এমন ভাবে করছো যেন তোমার জামাই। ঢং দেখে যান বাঁচে না। বকুলের অঙ্গভঙ্গি দেখে কাশফিয়া কণ্ঠে একরাশ বিস্ময় সমেত বলল, এ আবার কি? আমি বকুল। তুমি যেমন তোমার অস্বীকার করার জামাইয়ের কাশফুল, আমি তেমন ওর বকুল ফুল। কাশফিয়া বিড়বিড় করে বলল। নিজে তো পাগল, জুটিয়েছ সবকটা পাগলই। এদিকে দুজোড়ার দৃষ্টি তখন সম্পূর্ণভাবে উষার উপর নিবদ্ধ, যে আসার পর থেকে একধানে নির্ভীকের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা হয়তো নির্ভীকও বুঝতে পেরেছে, ফলস্বরূপ সে তার পূর্ণ মনোযোগ নিজের হাতে থাকা মোবাইলের ওপরেই রেখেছে। নির্ভয় তিশানের কানের কাছে ফিসফিস করে বলল, ভাই কিছু বুঝেছিস কি? না হে ভাইয়া, আপাতত আমি বোঝার চেষ্টায় আছি। তবে তুমি যদি কিছু বুঝে থাকো তাহলে আমাকে বোঝাতে পারো। না ভাই থাক, আপনি আগে বোঝার চেষ্টা করুন, পরে যদি কোথাও আটকে যান তখন না হয় বুঝিয়ে দেব। একটু একটু হয়তো বুঝতে পারছি। কি বুঝলেন? এই বুঝলাম যে অকালে গাছের কচি পাতাগুলো অনাকাঙ্ক্ষিত হাবে ঝরে পড়বে। পোকায় ধরছে তো সেজন্য। এই কিন্তু আবার যেমন তেমন পোকা না ভাইয়া, ভালোবাসা নামক এক বিষাক্ত পোকা। উষা, উৎসবেটাকে উষার ধ্যান ভাঙল। দ্রুত গতিতে নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া বলো। বাড়ি ফিরবে কখন? ফুপি তোমাকেও যেতে বলেছে তো, তুমি গেলে একসাথে বাড়ি ফিরবো। আমার সাথে তো তুই ফিরতে পারবি না, ফুপি আমার সব বন্ধুদেরকেও নিয়ে যেতে বলেছে। আমি তো ফেরার সময় ওদের সাথেই ফিরবো। তুই গাড়ি নিয়ে যাচ্ছিস না? গাড়ি গাড়ি করে আবার বাড়ি ফিরে আসিস। আমার অপেক্ষায় থাকিস না কেমন? উষা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, তোমরা সবাই যাবে? হ্যাঁ। মানে তোমার যত বন্ধু আছে তারা সবাই যাবে? উৎসব মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, শোন বনি, আমার বন্ধু বলতে এই চারখানা মালই আছে। আমার তরফ থেকে আর কেউ নেই। ও হ্যাঁ, বাকি রইল তোর ভাবি, মানে আমার বউ। সে তো তোর সাথেই আছে, তার জন্মদিনেই তো যাচ্ছি।
কাশফিয়া একটা হতাশার শ্বাস ফেলল। তিশান হাস্যোজ্জ্বল কণ্ঠে উৎসবকে বলল, তুমিও না উৎসবকে কি জানাতে চাচ্ছে সেটা বুঝতে পারো না। উষা তোমার এই 4খানা মালের কথা শুনতে চায়নি, ও 1খানা মালের কথা শুনতে চেয়েছিল। দূর ভাই, তুমি যে কি বলো না। তুমি আপাতত চুপ থাকো, আমায় আগে শুনতে দাও যে আমার হবু বউ আমার থেকে কি উপহার চাই। কাশফুল, বলো কি চাও তুমি, নাকি আমি হলেই হবে? কাশফিয়া অগ্নিদৃষ্টিতে উৎসবের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখুন ভাইয়া, আমি আপনাকে আগে অনেকবার বলেছি আমাকে আপনার বউ বলবেন না। আমার ভালো লাগে না এইসব। আমি জানি না মা কেন আপনার মাথায় এসব ভূত ঢুকিয়েছে, কিন্তু আমি মাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি দরকার হলে এই জীবন আমি বিয়ে করব না, তবুও আপনাকে বিয়ে করব না। এতটা কাশফিয়ার গ্রান্টি কথা শুনে দিতে নেই উৎসব কাশফুল। ঠোঁট তোমার বাঁকিয়ে সাথে হেসে মজা বলল, করার জন্য এটা ভেবো না যে তোমায় বিয়ে না করলে আমি মরে যাব। এতটা দুর্বল মনের অধিকারী উৎসব মির্জা না। কিন্তু একটা কথা মাথায় রেখে, তুমি মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের মনটা কিন্তু বেশ দুর্বল হয়। এমন যেন কখনো না হয় যে তুমি আমাকে বিয়ে করার জন্য উতলা হয়ে উঠলে কিন্তু আমি আর তোমাকে পাত্তা দিলাম না। আজ আমি তোমাকে জ্বালানোর জন্য যে মজাগুলো করছি, একসময় সেগুলো তোমার তরফ থেকে সত্যি হয়ে তুমি আবার না আমার প্রেমে জ্বলে যাও। কাশফিয়া তাচ্ছিল্য হেসে বলল, স্বপ্ন দেখতে থাকুন, কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি ভেবে নেবেন না আবার। কথাটা বলে কাশফিয়া আর সেখানে দাঁড়ালো না। সবার থেকে বিদায় নিয়ে উষাও চলে গেল। ওরা দুজন চলে যেতেই তিশান উৎসবকে বলল, তুমি সব জানো তাই না? আমি তো আর বলদানা আমি তো আর বলদানা ভাই যে বুঝবো না। ও বোন আমার, সবই বুঝি। নির্ভীক বোঝে না। ও বুঝেও না বোঝার ভান ধরে বসে থাকে, জন্যই তো আমিও বুঝে উঠতে পারি না। ধুর ভাই, আপনি বাদ দেন তো। তিশান মৃদু হেসে বলল, ভাইয়া, জীবনে একটু তোমাদের দুজনের মতো প্রেম ঘটিত সমস্যা চাই। কি করে পাওয়া যায় বলো তো? উৎসব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তিশানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা খাও, নিজের মাথা ঠান্ডা রাখো, আমারটাও রাখতে দাও। তিশান সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বড় লোকের বাচ্চা সিগারেটও খাই দামি। কিন্তু ভাইয়া, আমি তো তোমার থেকে অশান্তি চাইলাম, তুমি এটা কেন দিলে আমায়? ভাই, ধরো গোলকি মারো টান। বালের জীবন এমনিতেই হবে খান খান। এর থেকে বড় অশান্তি আর মানব জীবনে দুইটা নাই। কিন্তু এটা তো কলকি না। উৎসব বিরক্তিকর কণ্ঠে বলল, ধরে নাও না রে ভাই, সবসময় তো সব কিছু আমাদের কাছে থাকে না, মাঝে মাঝে একটু ধরে নিতে হয়। সব সময় তো আর সব কিছু ধরে নেওয়া যায় না। মাঝে মাঝে কিছু জিনিসের সত্যিকারের উপস্থিতি প্রয়োজন হয়। শুরু হলো এই মারা খাওয়া প্রাণীর মার্কা মারা কথা। আমি বুঝি না, তুমি কোন দুঃখে প্রেমে পড়তে গিয়েছিলে? তিশান হালকা হেসে বলল, আমি তো প্রেমে পড়িনি, সে আমায় তার প্রেমে ফেলেছে। তাহলে দোষটা আমার হয় কি করে? সে দোষী। সে প্রেমে ফেললো সে প্রেমে ফেললো ঠিকই, তবে আমার ভালোবাসাটুকু বুঝলো না। নির্ভীক প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। তুমি বলেছিলে? তিশান নির্বিকার ভঙ্গিতে বলল, প্রয়োজন মনে করিনি। উৎসব এবার চেতে গেল। রাগী কণ্ঠে বলল, তুমি করবা চোদ নামে, আর মানুষ না বুঝলে দোষ। বললে কি বাল হতো? হতো না তো, বললেও কোনো পাল হতো না, জন্যই বলিনি। তাকে দেখা যায়, ভালোবাসা যায়, কিন্তু সবটাই দূর থেকে। কাছে যাওয়ার সাধ্য আমার নেই। এর ভালোবাসার সাথে নির্ভয় কেন যেন নিজের ভালোবাসাটাকেও মিল পেল। তারও তো দেখার অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে, কিন্তু সবটাই দূর থেকে কাছে যাওয়ার সাধ্য নেই। নির্ভয় মনে মনে ভাবল, তবে আমার ভালোবাসার পরিণতি এতটাই ভয়াবহ হবে? আরে, কতদিন পর এলি তুই বাবা! ইস, শুকিয়ে গেছিস। খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, তাই না? এজন্য তোকে বলি, আমার মেয়েটাকে বিয়ে করে নে, তোকে গরজামাই করে রাখবো আমি। তারপর দেখিস তোর কত আদর যত্ন করি আমি। শেফালি বেগমের কথা শুনে উৎসব মুচকি হাসল। এই মানুষটা যে উৎসবকে কেন এত ভালোবাসে উৎসব সেটা বুঝতে পারে না। নিজের মা বাবার থেকেও বেশি ভালোবাসে। নিজের মা বাবা উৎসবের যে যত্ন নেয়নি, উৎসবের ফুপি ঠিক সেই যত্নটা উৎসবের নিয়েছে। হয়তো কাশ্মীর থেকেও বেশি ভালোবাসে উৎসবকে।
আমি একদম ঠিক আছি, একটুও শুকিয়ে যায়নি, বরং তোমার চশমার পাওয়ার বেড়ে গেছে। শেফালি বেগম কপট রাগ দেখিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবি না। চোখের সামনে দেখতে পাচ্ছি ছেলেটা আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, তোকে বলি তুই আমার কাছে থাক, কথা শুনিস না কেন রে আমার? আমি এখানে থাকলে না তোমার মেয়ে আমাকে কোন দিন খাবারের মধ্যে বিষ মিশিয়ে খুন করে ফেলবে ফুপি। ওর ভয়ে তো আমি থাকি না। ওর কথা বাদ দে তো, ওকে আমি দেখে নেব। তোকে কতবার করে বলেছি যে আমার মেয়েটার সাথে বিয়ে দিয়ে দেই। বল না করবি? বাই ভাবির সাথে আমি কথা বলি। শেফালি বেগমের হাতটা উৎসব নিজের মুঠোয় নিয়ে স্মিত হেসে বলল, কাশপিয়া আর আমার মাঝে তো ভাই বোনের সম্পর্কটাও ঠিক নেই ফুপি। সেখানে সারা জীবনে ওর সাথে থাকার কথা আমি কখনো ভাবতেও পারি না। না আমি ওকে এই হিসাবে কখনো দেখেছি, না ও আমাকে দেখেছে। আমাদের দুজনের মাঝে কিচ্ছু মিল নেই। বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে যাবে বাবা। তোরা দুজন সারা জীবন আমার চোখের সামনে থাকবি, আমি একটু শান্তিতে থাকতে পারবো। এ হয় না ফুপি। আমি যেমন জীবনসঙ্গী আশা করি, কাশপিয়া তেমন না। আর না কাশপিয়া যেই মিস্টার পারফেক্টকে খুঁজে বেড়ায় সেটা আমি। ও যেমন জীবনসঙ্গী চায় তার একটা গুণও আমার মাঝে নেই। ঠিক তেমনই আমার কল্পনার সাথেও কাশপিয়া মেলে না। এটা হয় না ফুপি। আমি তোমাকে আগেও বলেছি যে কাশপিয়াকে আমি কখনো সেই হিসাবে দেখিনি। এই বিয়েটা কখনো সম্ভব না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। তুমি তো জানো আমি তোমাকে আমার মার থেকেও বেশি ভালোবাসি। আমি তোমার কোনো কথা ফেলতে পারি না, এটাও তুমি খুব ভালো করে জানো। কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি জানি তুমি হয়তো ভাবছো এতে আমরা দুজনেই সুখী হব, কিন্তু না, এমনটা করলে আমাদের দুজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। বিয়েটা তো আর কোনো ছেলে খেলা না, তাই না? দুটো দুটো মানুষের মনের মিল যদি না থাকে তাহলে সারাটা জীবন একসাথে সংসার করব কি করে? শেফালি বেগম উৎসবের কথাটা বুঝলেন। সত্যি তো, উনি নিজেই দেখেন কাশফিয়া উৎসবকে বিন্দুমাত্র পছন্দ করেন না। আর না উৎসবের কখনো কাশফিয়ার প্রতি তিনি তেমন কোনো দুর্বলতা লক্ষ্য করেছেন। দুজনের মাঝে সামান্য ভাই বোনের সম্পর্কটাও ঠিক নেই। সেখানে সারাটা জীবন একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়ার কথাটা ভাবা হয়তো ওনারই ভুল। শেফালি বেগম আর এই নিয়ে কোনো কথা বাড়ালেন না। তিনি খাবার বাড়তে চলে গেলেন। শেফালি বেগম চলে যেতেই তিনটে মানুষ এক প্রকার হামলে পড়ল উৎসবের ওপর। নির্ভয় বিস্ময় ভরা কণ্ঠে বলল, এই, তুই যদি ওকে পছন্দই না করে থাকিস তাহলে তখন বউ বউ বলে ডাকলি কেন? আমি তো ভেবেছিলাম তুই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। নির্ভয়ের সাথে তাল মিলিয়ে বকুলও বলে উঠল, একদম ঠিক বলেছ। যখন পছন্দই করো না তাহলে তখন এমনভাবে কাশফুল কাশফুল বলে ঢং করছিলে কেন? হায় রে হরি, এদের ঢং দেখে জান বাঁচে না। ওদের দুজনের কথা শুনে উৎসব শব্দ করে হেসে উঠল। বকুলের দিকে একটু ঝুঁকে ওর গাল দুটো টেনে দিয়ে বলল, হায় রে হরি, তোমায় যে কি দিয়ে বানানো হয়েছে এটাই আমি ভেবে পাই না। তোমার হরি তোমার এই ডাক শুনলে গলে গিয়ে এতদিনে একটা প্রেম করিয়ে দিত গো বকুল ফুল। বকুল ভেঙচি কেটে বলল, ও হরি, এত হেসো না। হাসতে হাসতেই না হলে কিন্তু তোমার হরিবোল হয়ে যাবে। বকুলের কথা শুনে উৎসবের হাসি আরো বাড়ল। নির্ভয় বিরক্তি হয়ে সেখান থেকে উঠে গেল। তিশান প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো উৎসবকে, সত্যি করে বলো তো হায়া, ব্যাপারটা কি? বাইরে বললে বউ, অথচ ঘরে এসে বোন বলে স্বীকার করতেও তোমার অসুবিধা হচ্ছে। আরে ভাই, তুমিও এদের মতন বোকা হলে? সে তো আমি এমনি মজা করি। দেখো না, আমি ওকে কাশফুল বলে ডাকলে ও কেমন তেলে বেগুনে জ্বলে ওঠে। আর ওকে জ্বালাতে আমার বেশ ভালোই লাগে। এর বাইরে কিছু না। তিশান সন্দেহী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি কিছু নেই? না ভাই, সত্যিই কিছু নেই। উৎসব মির্জার নিজের অনুভূতি নিয়ে কখনো মিথ্যা বলে না। যদি কাউকে ভালোবাসি তাহলে সেটা স্বীকার করার সৎ সাহস আমার মাঝে আছে। এই অভ্যাসটা চিরকাল রেখো হে হায়া, কেননা নিজের ভালোবাসার কথা স্বীকার না করতে পারলে সব থেকে বেশি কষ্টটা নিজেরই হয়। এই যে বুকটা দেখছো না, ভীষণ ব্যথা হয় এখানে। যে প্রেমের আগুনটা শুরুতে চলছিল ধীরে ধীরে, সেটা একটু একটু করে পুড়িয়ে ছেড়েছে আমার পুরো বুকটা।
একবার আমার বুকের দিকে তাকিয়ে দেখো না। আমার স্বীকার করার সৎ সাহস হয়নি, তাই বড় বুকটা আমার পুরে ছাসরা হয়ে গেছে। এই ঝাঁঝরা হয়ে যাওয়া বুকে কি এখনো সেই নামটা লেখা আছে, নাকি বুকের সাথে সাথে অনুভূতি আর নামগুলো পড়ে ছাই হয়ে গেছে? উৎসবের প্রশ্ন শুনিয়ে দিশান হাসল। এই ছেলে বলে কি, এ তো আর 1-2 দিনের তৈরি হওয়া অনুভূতি না যে এত তাড়াতাড়ি মুছে যাবে। এই অনুভূতি তো অনেকগুলো বছর ধরে টিশানের মাঝে তৈরি হয়েছে। আমি খুব যত্নে সেগুলোকে পারতে দিয়েছি, নিজের মাঝে লুকিয়ে রেখেছি। এই অনুভূতিগুলো পড়ে যাওয়া, সেই নামটা পড়ে যাওয়া কি এতই সহজ? টিশান তো কখনোই সেটা পড়তে দেবে না। নিজের সমস্তটা পড়ে গেলেও সেই অনুভূতি আর সেই নামটা যত্ন করে এক জায়গায় রেখে দেব। তার পুড়ে যাওয়া হৃদয়ের অংশের একটু ছাইও লাগতে দেবে না সেখানে। আছে, ভাইয়া আছে, আর চিরকাল থাকবে। সেখানে আমি আজও একটুও দাগ লাগতে দিইনি, শুধু লুকিয়ে রেখেছি। প্রকাশ করলে যে সেই নামটা কলঙ্কিত হয়ে যাবে, আর আমি তো সেটা হতে দিতে পারি না। সে যে খুব পবিত্র, আর তার মতন আমার ভালোবাসাটাও খুব পবিত্র। আর পবিত্র জিনিসগুলো লুকিয়ে রাখতে হয়, যেন সেগুলোর ওপর কোনো দাগ না আসে। নির্ভীক ভাইয়া। ফোনে কথা বলার মাঝে কোনো মেয়েলি কণ্ঠের ডাক শুনে নির্ভীক পেছন ফিরে তাকালো। উষাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকালো। এরই মাঝে ফোনে কথা বলা শেষ হওয়াতে ফোনটা রেখে দিল। প্রশ্নাত্মক গলায় উষাকে বলল, কিছু বলবে? হ্যাঁ, বলতাম। না না, কিছু বলতাম না। নির্ভীক ভ্রু কুঁচকালো। উষার এমন উত্তর শুনে সে নিজেই দ্বিধায় পড়ে গেল। ঠিক করে বলো যে কিছু বলবে নাকি বলবে না। উষা বিড়বিড় করে বলল, বলতে তো চাই, কিন্তু বলে উঠতে পারি না আপনার ভয়ে। শুনতে পাইনি, জোরে বলো। নির্ভীকের স্বাভাবিক কণ্ঠস্বর শুনেও উষা চমকে উঠল। কোনো কারণ ছাড়াই ভয় হলো। তোতলানো কণ্ঠে বলল, দুঃখিত ভাইয়া, আপনাকে বিরক্ত করার জন্য। আমি আসছি। কথাটা বলে উষা তড়িঘড়ি করে চলে যেতে নিলে নির্ভীক পেছন থেকে গম্ভীর কণ্ঠে ওকে ডেকে উঠল। ডাক শুনে উষার পাজোড়া আপনা আপনি থেমে গেল। এদিকে ফিরে দাঁড়াও। উষা বাধ্য মেয়ের মতন ঘুরে দাঁড়ালো। নির্ভীক শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কি বলতে এসেছিলে বলো। আর আমি মানুষ, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভাইয়াদের সবাইকে দেখলাম কাশফিয়ার ঘরে বসে গল্প করছে, কিন্তু আপনি নেই। আপনাকে খুঁজতে খুঁজতে এখানে পেলাম। মানে আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনার কিছু লাগবে কিনা, বা কোনো সমস্যা হয়েছে কিনা। না মানে আসলে বলছিলাম যে রাত তো অনেক হয়েছে, আপনার খিদে পেল কিনা, তাহলে ফুপিকে বলবো খাবার দিতে। উষা যে কি বলতে কি বলছে সেটাও সে নিজেও জানে না। তার কথার কোনো যুক্তি নেই, সে নিজেই খুঁজে পেল না। নির্ভীক একটা হতাশার শ্বাস ফেলল। মেয়েটার যে এখানে দাঁড়িয়ে থাকতে এখন অস্বস্তি হচ্ছে সেটা নির্ভীক বেশ ভালোই বুঝতে পারছে। হুট করে নির্ভীকের খেয়াল হলো যে উষার পরনে শাড়ি, অথচ আসার পরেও উষাকে জামা পরে থাকতে দেখেছিল। মেয়েটা আবার একটু হালকা করে সেজেছেও। তাহলে কি উষার এখানে আসার উদ্দেশ্য নির্ভীককে নিজের এই সাজ দেখানো? নির্ভীক পুনরায় একটা হতাশার শ্বাস ফেলল। উষা অপরাধী কণ্ঠে বলল, ক্ষমা করবেন, আসলে আমি কি বলে ফেলেছি। তোমাকে কয়েকটা কথা বলার আছে উষা, সময় হবে শোনার? উষা চমকে প্রশ্ন করল, আমাকে বলবেন? হ্যাঁ। বলুন না, আমার যাওয়ার কোনো তাড়া নেই। নির্ভীক মুখে হালকা হাসি ফুটিয়ে তুলে বলল, জানো তো উষা, তোমার এই বয়সটা একসময় আমিও পেরিয়ে এসেছি। এই বয়সটাতে না আমাদের মাঝে আকর্ষণ জিনিসটা খুব বেশি কাজ করে। আমরা সব থেকে বড় ভুল করি এই বয়সটাতে নিজেদের অনুভূতির আসল মানেটা বুঝতে। যেমন ধরো, যে জিনিসটাকে আমাদের ভালো লাগে, আমরা সেটাকে অনেক সময় ভালোবাসা ভেবে নিই, কিন্তু আমরা এটা বুঝি না যে দুটো অনুভূতির মানে সম্পূর্ণ আলাদা। জানো তো, আমারও এমন হতো। এটা সবার ক্ষেত্রেই হয়। এখন আমার বয়স বেড়েছে, আমি ওই সময়টা পার করে এসেছি। আমার এখন সেই সময়ের কিছু কথা মনে হলে খুব হাসি পায়। আমি আমার ভুলগুলো উপলব্ধি করতে পারি এখন। যে জিনিসগুলো এখন আমার কাছে হাসির বস্তু, সেই সময় কিন্তু সেই জিনিসগুলো আমার কাছে বড্ড প্রিয় ছিল। আমি তখন ভাবতাম সেই জিনিসগুলোকে আমি ভীষণ ভালোবাসি, ওগুলো ছাড়া আমার চলবেই না। কিন্তু এখন আমি দিব্যি সেই জিনিসগুলো ছাড়া বেঁচে আছি। এমন অনেক কিছু আছে যেগুলোর অস্তিত্ব আমার জীবনে নেই, আবার কিছু কিছু বিষয়
এমন আছে যেগুলো খুব সাধারণভাবে আমার জীবনে রয়ে গেছে। আমার কথাটার মানে কি তুমি বুঝতে পেরেছো? নির্ভীক ঠিক কী বোঝাতে চাইলো উষা সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু নির্ভীক যে উষার শুধু ভালো লাগে না সেটা ওকে কি করে বোঝাবে? নির্ভীক যে ওর জৈবনের ভুল না, ভবিষ্যতে গিয়ে এই ভালোবাসার কথা মনে হলে যে উষার হাসি আসবে না, সেটা নির্ভীককে কি করে বোঝাবে? নিজের মাঝে অনেক সাহস সঞ্চয় করে উষা ধীর কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি নির্ভীক ভাইয়া। এই তো ভুল বললে। আমি তোমাকে ঠিক এই ভুলটার কথাই বলছিলাম। তুমি এখন যেটাকে ভালোবাসা বলছো সেটা ভালোবাসা না, সেটা শুধুই তোমার ভালো লাগা। একটা মানুষ সম্পর্কে গভীরভাবে জানার পর, তার দোষ গুণগুলো সবকিছু জানার পর তার প্রতি তোমার ভালোবাসা জন্মায়। যখন সেই মানুষটির কোনো বিশেষ কিছু, কোনো বিশেষ গুণ তোমাকে আকর্ষণ করে, তখন তোমার তার প্রতি ভালোবাসা জন্মায়। তুমি কিন্তু আমার সম্পর্কে কিছু জানো না। তোমার কাছে আমার পরিচয় এতটুকুই যে আমি তোমার ভাইয়ের বন্ধু। এর বাইরে কিন্তু তুমি আমার সম্পর্কে একটা কথাও জানো না। আর একটা মানুষের বিষয়ে কিছু না জেনে তার প্রতি ভালোবাসা আসতে পারে না। আপনি বললেন না কোনো বিশেষ গুণ আকর্ষণ করে? আপনার গম্ভীরতা, আপনার নীরবতা, আপনার আত্মসম্মানবোধ, আপনার জীবনের লড়াই আমাকে আকর্ষণ করেছে। কতগুলো কারণ বলে দিলাম আপনাকে ভালোবাসার, এরপরেও আপনি শুধু এটাকে ভালো লাগাই বলবেন? তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব না। আর তাছাড়া তুমি তোমার বাবা মার কথা ভুলে গেলে? ওরা যদি কখনো এই কথাটা জানতে পারে তাহলে কতটা রেগে যাবেন সেটা তুমি আন্দাজ করতে পারছো? নির্ভীক ভাবল হয়তো বাবা মার ভয় দেখালে উষার অনুভূতিটাকে চাপিয়ে রাখতে পারবে, ঠিক সেই কারণে এই কথাটা বলল। কিন্তু নির্ভীকের সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে তড়িৎ গতিতে উষা বলে উঠল, ভাইয়া আছে তো। আপনি তো জানেন যে আপনি ভাইয়াকে যদি কিছু বলেন তাহলে ভাইয়া সেটা করবেই। ভাইয়া সব ঠিক করে দেবে। কিন্তু আমি তো ওকে কখনো এই বিষয়ে কিছুই বলতে পারবো না। দেখো উষা, প্রথমত তোমার প্রতি আমার কোনো অনুভূতি নাই। আমার ভাবনাতে কখনো তুমি আসোইনি। আর দ্বিতীয়ত, যদিও কখনো বা তোমার প্রতি কোনো রকমের কোনো অনুভূতি তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখি, তাহলে আমি অতি দ্রুত নিজের মনকে থামিয়ে দেব। আমি নিজের সীমা আর ক্ষমতা দুটোই খুব ভালো করে জানি। আমার কাছে আমার আত্মসম্মান বোধটা খুব বড় উষা। এই কারণে আমি নিজের বাড়িতে আমার থাকা খাওয়ার টাকা আমার বাবাকে দিই। আমি মাটিতে থেকে আকাশে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখি না। আমার স্বপ্নগুলো খুব সাধারণ। ওই যে বললাম না, আমি মাটিতে থেকে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখি না। আমি শুধু শান্তিতে দু-দণ্ড বসে ওই চাঁদটাকে দুশ্চিন্তা ছাড়া, কোনো রকম অশান্তি ছাড়া দুচোখ ভরে দেখতে চাই। এতটুকুই আমার স্বপ্ন। আমি অত বড় বড় স্বপ্ন দেখতে চাই না যেগুলো আমি পূরণ করতে না পেরে কষ্ট পাবো। আমি অল্পে খুশি থাকতে চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছো তুমি? না বুঝলেও ওকে বুঝতে হবে। হুট করে উৎসবের কণ্ঠস্বরে উষা কেঁপে উঠল, ভয়ার্ত দৃষ্টিতে উৎসবের দিকে তাকালো। উৎসব গম্ভীর কণ্ঠে উষাকে বলল, ফুপি ডাকছে তোকে, যা এখান থেকে। উষা আর একটা শব্দ উচ্চারণ করল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। উষা চলে যেতে উৎসব স্বাভাবিক কণ্ঠে নির্ভীককে বলল, চল, ফুপি খেতে রাখছে। তুই আমার কথায় কষ্ট পেলি উৎসব, তাই না? উৎসব প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করল, কোন কথা? আমি উষার ব্যাপারটা নিয়ে কথা বলছি। না তো, এখানে কষ্ট পাওয়ার কি আছে? নির্ভীক অপরাধী কণ্ঠে বলল, দেখ উৎসব, তুই খুব ভালো করেই জানিস আমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারি না। আমি উষাকে কখনো সেই নজরে দেখিনি। আমি ওকে কষ্ট দিতে চাইনি, কিন্তু এভাবে সরাসরি না বললেও বুঝতো না। উৎসব হালকা হেসে নির্ভীকের কাঁধে হাত রেখে বলল, তুই কি করেছিস, কেন করেছিস, এই বিষয়গুলো নিয়ে আমায় এত বিশদ বর্ণনা করতে হবে না। আমি জানি ভাই, তুই কখনো ভুল কিছু করতে পারিস না। তুই জানিস না আমি তোকে কতটা ভরসা করি। তাহলে এভাবে বলছিস কেন? তোর ভেতরটা পরিষ্কারের জন্যই তুই এভাবে সরাসরি উৎসাকে এই কথাগুলো বলতে পেরেছিস। কিন্তু আমার একটা প্রশ্ন, বাই এনি চান্স তুই আমার বাবা মার ভয়ে আবার এই কাজটা করিস নাই তো? দেখ, তুই তো জানিস যদি তোরা দুজন রাজি থাকিস তাহলে তোদের বিয়েটা আমি দিয়েই ছাড়বো। কারোর আব্বা আম্মা আমায় আটকাতে পারবে না। না, এমন কোনো ব্যাপার না। যদি নিজের মনকেই না রাজি করাতে পারি তাহলে এত কিছু ভেবে কি লাভ? আমি সত্যি বলছি, কে কি ভাববে, কে কি বাধা দেবে, সেই জন্য আমি এসব করছি না। আমি সত্যিই উষাকে পছন্দ করি না সেভাবে। তাহলে তো হয়েই গেল, এই নিয়ে তোকে কিছু বলতে হবে না। আমি যা বোঝার বুঝে গেছি। ওকে বকা দিস না যেন। ছোট মানুষ ভুল করে ফেলেছে।
দেব না, চিন্তা করিস না। কিন্তু জানিস তো নির্ভীক, ওর এই অনুভূতিটা শুধু ভালো লাগা না, ও তো আমার বোন। আমি ওকে খুব ভালো করেই চিনি। উৎসাহ সত্যিই তোকে ভালোবাসে। তাই বলে আমি এটা বলছি না যে তোকেও ওকে ভালোবাসতে হবে। আমি কিন্তু তোর উপরে রেগে নাই, তোকে দোষ দোষও দিচ্ছি না। নির্ভীক কিছু বলল না। ওকে চুপ থাকতে দেখে উৎসব পুনরায় বলে উঠল। উৎসাহ যদি আমার বোন হয় তাহলে তুই আমার ভাই। আমাদের মাঝে রক্তের সম্পর্ক না থাকলেও আমি কখনোই তোকে নিজের ভাইয়ের থেকেও কম ভাবিনি নির্ভীক। আমার কাছে যদি উৎসার অনুভূতির মূল্য থেকে থাকে তাহলে তোর অনুভূতির মূল্যও আছে। তাই বলছি এরকম ভং ধরে থাকিস না। যদি তোকে এই অবস্থায় বকুল ফুল দেখে না, না হলে হাত নেড়ে নেড়ে কোমর দুলিয়ে বলবে, ঢং দেখে জান বাঁচে না। কথাটা বলে দুজনেই শব্দ করে হেসে উঠল। কি দারুণ বন্ধুত্ব, কি দারুণ বোঝাপড়া দুজনের মাঝে। পরিস্থিতির কবলে পড়ে এই ভালোবাসাটা দমে না গেলেই হয়। আরে মাস্টারিনী, আপনি এখনো পড়ান উৎসাকে? উষাকে পড়ানো শেষে প্রভা চলেই যাচ্ছিল। দরজার কাছে দাঁড়িয়ে স্যান্ডেল পরছিল। ঠিক এমন সময় পেছন থেকে কারো বিস্ময় ভরা কণ্ঠের প্রশ্ন ভেসে এলো তার কানে। পেছন ফিরে তাকাতেই সেদিনের সেই অল্প পরিচিত মুখটা দেখতে পেল। বেশ ভালো লেগেছিল সেদিন এই মানুষটাকে প্রভার। উষার থেকে পড়ে শুনেছিল যে উৎসব ওর ভাই। সেদিন নিজের মায়ের বিরুদ্ধেই প্রভার হয়ে বেশ অনেকগুলো কথাই বলেছিল, আর সবগুলো কথাই প্রভার ভালোর জন্যই ছিল। কিন্তু প্রভা নিরুপায়, তাই উৎসবে সেই কথাগুলো শুনতে পারেনি। এদিকে প্রভাকে কোনো কথা বলতে না দেখে উৎসব পুনরায় বলে উঠল। বুঝতে পেরেছি, গালি খেতে খেতে আপনার কথার বাত্তি নিভে গেছে। এটাই হওয়ার ছিল। আমার কথা শুনলে অন্তত ঠিকঠাক কথা বলতে পারতেন। উৎসবের কথায় প্রভা সম্বিত ফিরে পেল, মৃদু হেসে বলল। না, নিভে যায়নি। ওহ, তাহলে কথা বলতে পারেন আপনি? তা সেদিন যে এত করে বোঝালাম, হ্যাঁ, তারপর আবার পড়াতে এসেছেন। মানে আপনি যে ব্যাককল সেটা প্রমাণ করা কি খুব দরকার? না, সেটা প্রমাণ করা খুব দরকার না, কিন্তু খেয়ে পড়ে বেঁচে থাকাটা খুব দরকার, তাই না? উৎসব ভ্রু কুঁচকে প্রশ্ন করল। মানে? মানেটা হলো জীবনের তাগিদে কিছু কিছু সময় কয়েকটা অপমান ভুলে গিয়েও নিজের কাজটা চালিয়ে যেতে হয়। আমি জানি না আপনি জীবনের কত স্ট্রাগলের মানে বুঝবেন কিনা, তবে এতটুকু বলতে পারি এই টিউশনটা ছাড়লে হয়তো কয়েকটা দিন আমাকে না খেয়ে থাকতে হতে পারতো। খুব দরকার আমার এই কাজটা, সেই জন্যই ছাড়তে পারিনি। অন্য কোথাও ব্যবস্থা করলেই তো পারতেন। এত সহজ মনে হয় আপনার কাছে? অবশ্য আপনার কাছে সহজ মনে হওয়াটাই অস্বাভাবিক নয়। আপনি না কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, আর না কখনো হয়তো পড়বেন। কখনো আপনাকে এত কষ্ট করে কাজ খুঁজতে হবে না, কিন্তু আমাকে খুঁজতে হবে। আর এখনকার সময়ে একটা কাজ পাওয়া যে কতটা কষ্টকর, সেটা যাদের কাজ নেই তারা খুব ভালো করেই বোঝে। বাহ বাহ, মাস্টারিনী তো দেখি বেশ ভালোই কথাবার্তা বলে। তা আজকে আবার কিছু খেলেন নাকি? উৎসবের কথাটা প্রভা ঠিক বুঝতে পারল না, প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। কি খাবো? প্রভার এমন প্রশ্নে উৎসব শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল। আমার আম্মাজানের কাছে স্পেশাল ডোজ খাওয়ার কথা বললাম, মানে ওই বোকা আর কি, এসব আর কি। তা খেয়েছেন নাকি পেট ফাঁকা আছে? উৎসবের কথা শুনে প্রভাও হালকা হেসে বলল। না, আপাতত আজকে পেটটা ফাঁকাই আছে, কিন্তু যদি আবার দেরি করে আসি আর ওনার কাছে ধরা পড়ে যাই তাহলে সেই দিন আর পেট ফাঁকা থাকবে না। একদম ৩-৪ দিনের খাবার খাইয়ে ছাড়বেন বলে আমার মনে হয়। দুজনে এবার একযোগে হেসে উঠল। কথাবার্তার মাঝে প্রভা একবার ঘড়িতে সময় দেখে নিয়ে উৎসবকে তাড়া দিয়ে বলল। এখন তাহলে আসছি, আরও একটা জায়গায় যেতে হবে। দেরি করে গেলে ওখানে গিয়ে পেট ভরে যাবে কথা শুনতে শুনতে। সারাদিন অনেক কষ্ট করতে হয় তাই না? সে তো একটু করতেই হয়, ওটা কোনো ব্যাপার না। কষ্ট না করলে জীবনে কিছু পাওয়া যায় না। জানেন, নিজে সারাদিন এত পরিশ্রম করে যখন সেই ফলটা হাতে পাই, খুব আনন্দ হয়। তখন মনে হয় যে আমার কষ্ট করা সার্থক হয়েছে। আল্লাহ তো আমায় অনেক আমার কষ্টের ফল দেয়। এমনটা তো না যে শুধু কষ্ট করে যাই কিন্তু তার প্রতিদানে কিছুই পাই না। যেমন কষ্ট করি ঠিক তেমনি ফলও পাই। আসি। কথাটা বলে প্রভা চলে গেল। উৎসব ওর যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভাবল। প্রভার ভাবনার সাথে উৎসব যেন কারো একটা ভাবনার ভীষণ মিল পেল। সে মানুষটা আর তার ভাবনা দুটোই উৎসবের ভীষণ প্রিয়। ঠিক তেমনই আজ প্রভার ভাবনাটাও উৎসবের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠল। তবে হ্যাঁ, মানুষটা এখনও তেমন প্রিয় হয়ে উঠতে পারেনি। এখন অবধি শুধু পরিচিত, কিন্তু প্রিয়র তালিকায় আসা এতটাও সহজ নয়।
আবার হয়তোবা খুব সহজ। সবটাই অবশ্য নির্ভর করে সেই মানুষটার ওপর, তার ভাবনা, চলাফেরা, চালচলন সব কিছুর ওপর। যদি সেই মানুষের গুণগুলো বিশ্বাস হয় তাহলে হয়তো প্রিয়র তালিকায় চলে আসতো। খুব বেশি একটা সময় লাগবে না। পশ্চিম আকাশে সূর্য প্রায় ঢলে পড়েছে, কিন্তু গরমের তীব্রতা এখনও কমেনি। জনজীবন যেন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এক ফোঁটা বৃষ্টির জন্য সবাই হা হুতাশ করছে। একটু স্বস্তি চায় তারা। বাস স্ট্যান্ডের কাছে রাস্তার একপাশে একটা ছোট্ট মুদি দোকানখানায় দোকানের সামনে দাঁড়িয়ে আছে নির্ভীক। একেই তো গরম বেশি, তার উপর এই জায়গাতে লোক সমাগমও একটু বেশি, ফলস্বরূপ গরমটাও যেন একটু বেশিই লাগছে। পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘামটুকু মুছে নিল সে। এই গরমের মাঝে একটু ইচ্ছে করছে ঠান্ডা কিছু কিনে খেতে, কিন্তু সাহস হচ্ছে না। যা টাকা আছে এই দিয়ে সারা মাস চালাতে হবে। প্রয়োজনীয় খরচপাতি করতেই টানাটানি পড়ে যাবে, সেখানে অতিরিক্ত খরচের কথা মাথাতে আনাও ভুল। এই সময় এখানে দাঁড়িয়ে থাকার কারণ নির্ভীক নিজের সৎ ভাইকে বাস স্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তার আসার অবশ্য ইচ্ছে ছিল না, কিন্তু নতুন করে কোনো অশান্তি তৈরি করতে চায়নি, তাই আসতে হয়েছে। বরাবর সে সব রকমের ঝামেলা এড়িয়ে চলতে চায়। একটা সাধারণ স্বাভাবিক জীবন তার ভীষণ পছন্দ। ঠিক সেই কারণে যতটা পারে নিজের রাগ ইচ্ছেগুলোকে নিজের মাঝে দমিয়ে রাখে। কিন্তু এতক্ষণেও সে ছেলের আসার নাম নেই। ফোন করছে, ফোনও তুলছে না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে নির্ভীক এখানে দাঁড়িয়ে আছে। এভাবেই আরও প্রায় 20 মিনিটের মতো সময় কেটে গেল। নির্ভীক সমানে সেই ছেলেকে ফোন করে যাচ্ছে, অথচ তার ফোন রিসিভ করার কোনো নামই নেই। ববিতা বেগমকেও অনেকবার কল করেছে, কিন্তু তিনিও ফোন রিসিভ করেননি। সামিউল চৌধুরীর মোবাইল এই সময় বন্ধ থাকে, কাজের সময় মোবাইল ব্যবহার করতে দেয় না। বাকি রইল সামিয়া, ওর নাম্বার নির্ভীকের কাছে নেই। নির্ভীকের এখন প্রচণ্ড বিরক্ত লাগছে। সাব্বিরকে না নিয়েও বাড়িতে ফিরতে পারছে না, তাহলে আবার অশান্তি হবে। নির্ভীকের এইসব ভাবনার মাঝে ওর ফোনটা বেজে উঠল। নির্ভীক ভাবল নিশ্চয়ই সাব্বির কিংবা বাড়ির অন্য কেউ কল করেছে। তার ভাবনা সঠিক প্রমাণিত হলো, সাব্বিরই কল করেছে। নির্ভীক চটজলদি ফোনটা ধরে মৃদু রাগী কণ্ঠে বলল, কোথায় আছো তুমি এখন? আর ফোন কেন রিসিভ করো না? অপর পাশ থেকে সাব্বির মিনমিন করে বলল, আসলে ভাইয়া ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই খেয়াল করিনি। কোথায় এখন তুমি? আরো কতক্ষণ লাগবে আসতে? আমি তো বাড়ি এসেছি। আমি তো তোমাকে খুঁজেছি, তুমি কোথায়? নির্ভীক ভ্রু কুঁচকে প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি বাড়ি ফিরে গেছো? কিন্তু আমি তো তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। তুমি তুমি জানতে না আমি তোমাকে নিতে আসবো? না, আমি তো জানতাম না। আর আমি তো ট্রেন এসেছি, তুমি বাস স্ট্যান্ডে কী করছো? আর আমাকে নিতে যেতে কে বলেছে? আমি তো মাকে বারণ করে দিয়েছিলাম যেন বাড়ি থেকে কেউ না যায়।